কোর্টে এসে সাক্ষী দিয়ে স্বয়ম্ভুকে বাঁচালো জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কৌশিকী আড়াল থেকে শুনে নিয়েছিল অদ্রিজা মানে কাকলি দেবীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্ল্যান করেছে যেভাবেই হোক না কেন জগদ্ধাত্রীকে যেন ঘুম থেকে উঠতে দেওয়া না হয়। তাই কাকলি দেবীর কথা মতো ডক্টর এখন যে সমস্ত ওষুধ প্রেসক্রাইব করবে সেগুলো একবার দেখে নিতে চাইছে কৌশিকী। অন্যদিকে দেখা যায় প্রীতি তার মেয়েকে ঘুম পাড়াতে থাকে, কিন্তু তার মেয়ে কোনোভাবেই ঘুমায় না। প্রীতি তখন বলে, আর কত জ্বালাবি আমাকে বলতো, আমার আর ভালো লাগছে না। বৈদেহী মুখার্জি বলে, প্রীতি এসব কি কথা, এইটুকু একটা বাচ্চা, ও তোমাকে জ্বালাবে কি করে? মনকে শান্ত করো। আমি বুঝতে পারছি দেবুকে নিয়ে যাওয়ার পর থেকেই তোমার অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু এই কঠিন সময়ে মাথা ঠান্ডা না রাখলে বিপদটা কিন্তু তোমারই হবে। তাই বলছি দয়া করে মাথাটা ঠান্ডা রাখো। প্রীতি বলে, কি করে আমি ঠান্ডা রাখবো? আমার যে একদমই ভালো লাগছে না। আমার বারবার মনে হচ্ছে কেন এটা হলো। দেবুর জন্য আমার খুব কষ্ট হচ্ছে মেজো জেঠিমণি। বারবার ওকে বলেছিলাম নুন ভাত খাই ডাল ভাত খাই শান্তিতে থাকতে চাই, তুমি অন্যায় করো না। ও আমার কোনো কথা শুনলো না। শেষে এমন একটা বিপদ বাঁধালো যেই বিপদ থেকে ওকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই। বৈদেহী মুখার্জি বলে, দেখাই যাক না কালকে কি হয়। এত ভয় পাচ্ছিস কেন? আমরা সবাই আছি তো। তোর কি মনে হয় দেবুর জন্য আমরা চিন্তা করছি না? প্রীতি বলে, মেজো জেঠিমণি তুমি খুব ভালো মতন জানো দেবু যে অন্যায় করেছে তাতে তার শাস্তি কমবে না, উল্টে আরো বাড়বে। কি যে হবে, খুব টেনশন হচ্ছে। জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে নির্দোষ প্রমাণিত করে দেবুকে শাস্তি দিয়ে তবেই ছাড়বে। তুমি আমার কথাটা মিলিয়ে নিও, দেখবে এটাই হবে। বৈদেহী মুখার্জি বলে, না এটা হবে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। দেখ একটা কথা বলি, জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যখন কোনো উপায় পাওয়া যায় না, কিন্তু আমরা আছি তো। দেবুকে আমরা ঠিক ছাড়াবই। কালকে ওর ভ্যাকসিনেশন আছে না? তখনই প্রীতি বলে, হ্যাঁ আছে তো। বৈদেহী মুখার্জি বলে, আমি যাব। প্রীতি বলে, কাউকে যেতে হবে না, কাল তো কোর্টের হিয়ারিং আছে, তোমাকে কোর্টে প্রয়োজন হতে পারে, তুমি কালকে কোর্টে যাবে, আমি এই দিকটা সামলে নেব। আর জানো তো মেজো জেঠিমণি, আমাকে দেবু ফোন করেছিল, কি অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করলো। বৈদেহী মুখার্জি বলে, কি প্রশ্ন জিজ্ঞেস করলো? প্রীতি বলে, এটাই জিজ্ঞেস করলো যে কাল আমার মেয়ের ভ্যাকসিনেশন আছে কিনা। আর এটা শোনার পরে বৈদেহী বলে, তাহলে কি ও অন্য কিছু বলতে চাইছিল? প্রীতি বলে, কি করে বুঝবো বলো তো, বোঝার বাইরে হয়ে গেছে সব কিছু। আর ভালো লাগছে না, সব কিছুতে এত চিন্তা হচ্ছে, কি করব আর কি না করব বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই বৈদেহী বলে, যাই হোক কালকে আমি তোর সাথে যাচ্ছি, এটা ফাইনাল। কিন্তু প্রীতি বারণ করে আর বলে, না না তোমাদের কাউকে যেতে হবে না, আমি সবটা সামলে নিতে পারবো। এইটুকু তো একটা কাজ, এটা যদি আমি না করতে পারি তাহলে আর কি বা পারলাম। এর মধ্যেই কৌশিকী নার্সের সাথে কথা বলতে থাকে আর বলে, শুনুন আপনি আমাকে প্রেসক্রিপশনটা দেখান তো। নার্স বলে, কি হয়েছে ম্যাডাম, প্রেসক্রিপশন দেখতে চাইছেন কেন? কৌশিকী বলে, কেন দেখতে চাইছি তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। নার্স বলে, এটা আমাদের হসপিটালের সিকিউরিটির প্রশ্ন, এইরকমভাবে আপনি নিতে পারেন না। কৌশিকী বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আমাকে না শেখালেও চলবে, তবে একটা কথা শুনে রাখো, আমি যতক্ষণ না বলছি এই ওষুধগুলো পেশেন্টকে দেবে না, বুঝতে পেরেছ? এর মধ্যেই কৌশিকী প্রেসক্রিপশনটার ছবি তুলে নেয় আর চেনাশোনা যেই ফ্যামিলি ডক্টর ছিল তাকে পাঠিয়ে দিয়ে বলে, ডক্টর আমি জানি আমি বিরক্ত করছি, এটা একদমই ঠিক হচ্ছে না, তবে খুব বিপদে পড়েই করেছি। আপনাকে আমি একটা প্রেসক্রিপশন পাঠালাম, একটু বলবেন এই ওষুধগুলো কিসের জন্য? তখন ডাক্তারবাবু বলে, আচ্ছা তুমি পাঠাও, আমি বলে দিচ্ছি। অন্যদিকে বৈদেহী মুখার্জি বলে, প্রীতি কাল তো বাড়ির সবকটা গাড়ি বেরিয়ে যাবে, তুই কি নিয়ে যাবি বলতো? প্রীতি বলে, কেন, আমি ক্যাব বুক করে নেব। যার বর জেল খাটা আসামি তার বউয়ে এত লাক্সারি মানায় না, আমি পারবো জেঠিমণি, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। এর মধ্যেই ডক্টর কৌশিকীকে ফোন করে বলে, কৌশিকী এই ওষুধগুলো যার জন্য একদম ঠিকই আছে, এখানে কোনো ভুল কিছু দেখলাম না। একটা আছে ভিটামিনের, একটা আছে পেইন কিলার আছে। আর এটা শোনার পরে কৌশিক একটু নিশ্চিন্ত হয় আর বলে, আচ্ছা আচ্ছা ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। এর মধ্যে নার্সকে বলে দেয়,
ডক্টর যেই ওষুধই প্রেসক্রিপশনে লিখুক না কেন আমাকে কিন্তু অবশ্যই দেখাবেন, কথাটা যেন মাথায় থাকে। নার্স বলে, আচ্ছা ম্যাডাম। পরের দিন সকাল হতেই কোর্টের হিয়ারিং শুরু হয়ে যায়। স্বয়ম্ভুর বিরুদ্ধে যে পাবলিক প্রসিকিউটর দাঁড়িয়েছে সে পিপি বারবার করে স্বয়ম্ভুকে অপমান করতে থাকে আর বলে এই রকম একটা ডিপার্টমেন্টে কাজ করে কি করে উনি এই রকম জঘন্যতম অপরাধ করতে পারে ইওর অনার, সেটা আমি জানি না, তবে এই অপরাধের জন্য ওনার কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়াই উচিত। প্রথমে কাকুলি দেবীকে কিডন্যাপ, তারপরে দুটো বাচ্চাকে মেরে ফেলার হুমকি, এমনকি সবার শেষে গুন্ডাগুলোকে মেরে ফেলেছে এই স্বয়ম্ভু মুখার্জি। তাই এর যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। এর মধ্যে রাজনাথ মুখার্জি বলে, এইসব কি বলছে, স্বয়ম্ভু তো এসব কিছুই করেনি, তাহলে এগুলো কেন বলছে? মেহেন্দি বলে, বাবা আপনি একটু শান্ত হন, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। বৈদেহী মুখার্জি বলে, কি আর হবে, এখান থেকে আর স্বয়ম্ভু বাড়ি ফিরে যেতে পারবে না, সোজা জেলে ঢুকে যেতে হবে। অদ্রিজা এসে দেখে জগদ্ধাত্রীর কেবিনে জগদ্ধাত্রী নেই। তারপরেই ফোন করছে আরেকজনকে আর বলে, জগদ্ধাত্রী তো এখানে নেই। কথাটা শোনার পরেই সেই চমকে যায়। আর অন্যদিকে দেখা যায় স্বয়ম্ভুর হয়ে যে উকিল দাঁড়িয়েছে সে প্রতিবাদ করতে শুরু করে আর বলে, ইওর অনার, আমার মক্কেল একেবারেই নির্দোষ, তার কোনো দোষ নেই, তাকে ফাঁসানো হয়েছে। আর সেই ফাঁসানোটা ভয়ঙ্কর একটা ফাঁসানো, ষড়যন্ত্র। তার মধ্যেই উৎসব বলে, এটা যে ষড়যন্ত্র সেটা প্রমাণ করতে পারবে না। জগদ্ধাত্রীও ভয়ে পালিয়েছে। মেহেন্দি তখন বলে, আমার দিদি পালাবে না, আমার দিদি ঠিক আসবে, ও আসবে স্বয়ম্ভুদাকে বাঁচাতে, একটু ধৈর্য ধরো। এর মধ্যেই পাবলিক প্রসিকিউটর স্বয়ম্ভুকে আরও অপমান করতে থাকে আর বলে, এই রকম একটা মানুষ যে কিনা এত সৎ, সে দেখাচ্ছে কতটা সৎ হয়ে রয়েছে, কিন্তু না, এর নিচে রয়েছে একটা ভয়ঙ্কর মুখোশ। জ্যাজ সান্যাল ওরফে জগদ্ধাত্রী, সে এই কেসটার তদন্ত করেছে। তার মতন একজন মানুষ যে কিনা নিজের স্বামীর সাপোর্টে না গিয়ে সত্যিকে খুঁজে বার করেছে, আমি তাকে কুর্নিশ জানাই। ইওর অনার, স্বয়ম্ভু মুখার্জিকে শাস্তি পেতেই হবে, আপনি আর দেরি করবেন না, সাজাটা ঘোষণা করেই ফেলুন। এরপর স্বয়ম্ভুর যে উকিল ছিল সে আরেকটা ডেট চায় আর বলে, জগদ্ধাত্রী মুখার্জি এখনো কোর্ট পর্যন্ত এসে উপস্থিত হয়নি, তাই আমি আরেকটা ডেটের আবেদন করছি। কিন্তু সেই আবেদন মানা হয় না। এরপরেই স্বয়ম্ভুকে দোষী সাব্যস্ত করা হয় আর যখনই শাস্তিটা ঘোষণা করা হবে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে জগদ্ধাত্রী আর বলে, অবজেকশন ইওর অনার। আর এটা শোনার পরে তখনই রাজনাথ মুখার্জি অনেকটা নিশ্চিন্ত হয় যে অবশেষে এসে গেছে জগদ্ধাত্রী, কারণ জগদ্ধাত্রী না আসলে স্বয়ম্ভুকে কোনোভাবেই বাঁচানো যেত না। তাই জন্য সবাই রিল্যাক্স হলেও উৎসব, দেবু, দিব্যা সেন, কাকুলি আর বৈদেহী মুখার্জি রিল্যাক্স হতে পারে না। বৈদেহী মুখার্জি আর কাকুলি দেবী ভাবতে থাকে, এখানে কি করে এলো, ওর তো এখানে আসার কথা ছিল না। আর বোঝাই যাচ্ছে জগদ্ধাত্রী আসার পরেই কিন্তু সমস্ত হিসাবই ওলটপালট হতে চলেছে শত্রুপক্ষ।